বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা খনিজ সম্পদ জীবাশ্ম অধ্যায়ের যে বস্তুগুলো বা যে হাইড্রোকার্বনগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেই হাইড্রোকার্বনের নাম, কিভাবে এই নামগুলো এসেছে এবং তাদের বন্ধন ধর্মগুলো বিশ্লেষণ করব। একটি সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি বা ইউপ্যাক এই কাজগুলো বা এই নামকরণের কাজগুলো বা নামকরণের শর্তগুলো দিয়ে থাকে। আমাদের সাধারণত যে 6টি যৌগ নিয়ে আমরা আলোচনা করব, 6টি সমগোত্রীয় শ্রেণী নিয়ে আলোচনা করব, সেগুলো হলো অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড। প্রথমে আমরা অ্যালকেন নিয়ে আলোচনা করব এবং অ্যালকেনের বিষয়টা যদি আমরা ভালো মতো উপলব্ধি করতে পারি তাহলে বাকি সবগুলো সহজ হয়ে যাবে। অ্যালকেন সাধারণত কার্বন এমন এক ধরনের মৌল যা তার বাইরের স্তরের 4টি ইলেকট্রন শেয়ার করতে পারে এবং 4টি মৌলের সাথে বন্ধন গঠন করতে পারে। সাথে কার্বনের একটি ক্যাটনেশন ধর্ম থাকার কারণে সে আরেকটি কার্বনের সাথেও যুক্ত হয়ে বড় শিকল আকৃতির যৌগ গঠন করতে পারে। এই ধর্মকেই কার্বনের ক্যাটনেশন ধর্ম বলে। এখন আমরা যদি অ্যালকেনে আসি, অ্যালকেনের বৈশিষ্ট্য হলো অ্যালকেনের মধ্যে অবশ্যই এক বন্ধন বিদ্যমান থাকবে। যেমন প্রথমে যদি আমরা একটা অ্যালকেন চিন্তা করি, সে তার 4টি ইলেকট্রন 4টি হাইড্রোজেনের সাথে শেয়ার করলে একে বলা হবে মিথেন। একে আমরা এভাবে লিখতে পারবো CH4। একইভাবে যদি দুটা কার্বন থাকে, পরস্পরের সাথে এক বন্ধন থাকে, কারণ অ্যালকেনে সবসময় এক বন্ধন থাকবে, এবং কার্বনের অপর হাতগুলোতে থাকবে হাইড্রোজেন। এটাও একটা অ্যালকেন এবং যেহেতু দুটা কার্বন রয়েছে এর নাম হলো ইথেন। এটাকে আমরা লিখতে পারি দুইটা কার্বন C2H 1 2 3 4 5 6 6, এবং এরা প্রত্যেকে একটা সূত্র মেনে চলে, সেটাকে বলতে পারো CnH2n+2। অর্থাৎ কার্বনের সংখ্যা যদি 3টা হয় তাহলে এখানে 3টা হয়ে গেল 3। তাহলে সেই অনুপাতে হাইড্রোজেন কয়টা হবে? এটা আমরা গুণে অথবা এই সূত্র থেকেও বের করে আনতে পারি। যেমন সি এর মান যদি 3 হয়, 3 দুগুণা 6 আর 2 8, মান হবে 8। 1 2 3 4 5 6 7 8। তাহলে এটা হলো প্রোপেন। আপাতত আমরা এই 3টা পর্যন্তই থাকি। আরও নাম আছে বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অকটেন, ননেন, ডেকেন। বিষয়গুলো একই রকম। একটা কার্বন মিথেন, 2টা কার্বন ইথেন, 3টা কার্বন প্রোপেন। কার্বন 4টা হাত থাকে, এক বন্ধন দ্বারা তারা কার্বনের সাথে যুক্ত থাকবে, বাকি বন্ধনগুলো হাইড্রোজেনের সাথে তৈরি করবে। বা বন্ধনগুলোকে যদি আমরা হাত হিসেবে কল্পনা করি, এক হাতে থাকে কার্বন, অপর হাতগুলো থাকবে হাইড্রোজেন। নাম নির্ভর করবে কার্বনের সংখ্যার উপরে। একটা কার্বন হলে মিথেন, 2টা কার্বন হলে ইথেন, 3টা কার্বন হলে প্রোপেন। এবং সহজে জানার জন্য আমরা প্রত্যেকে এই সূত্রটা ব্যবহার করে CnH2n+2। এর মাধ্যমে সহজে আমরা কার্বনের সংখ্যার উপরে হাইড্রোজেনের সংখ্যা হিসাব করতে পারি অ্যালকেনের জন্য। অর্থাৎ হঠাৎ করে যদি একটা মৌল লেখা থাকে এরকম C6H14, এবং তুমি যদি
না জানো যে এটা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন কোনটা এটা, তখন তুমি এই সূত্রের সাথে তুলনা করে 6 দুগুণা 12 আর 2 14, হ্যাঁ, তাহলে এটা বলতে পারবা অ্যালকেন, এটার নাম যেহেতু 6টা কার্বন রয়েছে, এটার নাম হবে হেক্সেন। আশা করি আমরা অ্যালকেনটা মোটামুটি বুঝতে পেরেছি। অ্যালকেনেরই একটা অংশ হলো অ্যালকাইল। যেমন এটা আমরা নাম জেনেছি, একটা কার্বন আছে, সকল হাতে হাইড্রোজেন আছে, এটার নাম হলো মিথেন। কিন্তু যদি একটা কার্বন কমে যায় এবং এক হাত যদি ফাঁকা থাকে, তখন এটা হয়ে যাবে মিথাইল, অর্থাৎ অ্যালকাইল। এই হাতে যদি আমি ক্লোরিন দিয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে মিথাইল ক্লোরাইড। ঠিক একইভাবে এটা থেকেও যদি আমরা একই কাজ করি, সব হাতে হাইড্রোজেন আছে, শুধু একটা হাতে কিছু নাই, তাহলে এটা যেহেতু ইথেন, এটা হয়ে যাবে ইথাইল। এবং এখানে যদি আমি ক্লোরিন দেই, তাহলে এটা হয়ে যাবে ইথাইল ক্লোরাইড। একইভাবে এটা আমরা জানি 3টা কার্বন রয়েছে, প্রত্যেক হাতে একটা করে হাইড্রোজেন আছে, এটার নাম হলো প্রোপেন। যদি আমরা এখান থেকে একটা হাইড্রোজেন, সব হাতে হাইড্রোজেন আছে কিন্তু এক হাতে হাইড্রোজেন নাই, তখন এটা কি হয়ে যাবে, প্রোপেন থেকে প্রোপাইল। এখানে যাই দিব সেই অনুযায়ী নামটা পরিবর্তন হবে। আমরা যদি এখানেও ক্লোরিন দেই, তাহলে এটা হয়ে যাবে প্রোপাইল ক্লোরাইড। প্রোপাইল ক্লোরাইড। এটার যদি সাধারণ সংকেত লিখতে হয়, তাহলে আমরা এইভাবে লিখতে পারবো CN H2N+1, সাথে এখানে Cl থাকতে পারে, ফ্লোরিন থাকতে পারে, যে কোনো অন্য পরমাণু থাকতে পারে, বা এই জিনিসটা ফির অ্যালকেনের সাথে শিকল হিসেবেও থাকতে পারে। আচ্ছা, আমরা সেটাও দেখি এখন। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বড় শিকল বিশিষ্ট 1 2 3 4 5 কার্বন বিশিষ্ট একটি লম্বা শিকল রয়েছে। এখন এই যৌগটার নামকরণ আমরা কিভাবে করব? ইউপ্যাকের নিয়ম অনুযায়ী নামকরণের সময় সবসময় বড় শিকলটাকে খেয়াল রাখতে হবে। এখানে দেখা যাচ্ছে এই একটা শিকল রয়েছে যেখানে 5 কার্বন এক লাইনে আছে, আবার এই শিকল রয়েছে যেখানে 2টা কার্বন আছে। তাহলে আমরা বড় শিকলটাকে ধরবো, 1 2 3 4 5 রয়েছে এবং প্রত্যেকটা এক বন্ধন বিশিষ্ট, তাহলে এর নাম হলো পেন্টেন। তবে এখানে তো আমরা আরেকটা অংশ দেখতে পাচ্ছি, এবং আমরা একটু আগে জেনেছি যে যদি 3টা কার্বন থাকে 3 হাতে, আরেক হাত তো আমরা ফাঁকা দেখতে পাচ্ছি, এটা যেহেতু আলাদা হয়ে গেছে এই শিকল থেকে, তাহলে এটা 1 কার্বন 1 হাত ফাঁকা, মানে এটা মিথাইল। তাহলে এটা হলো মিথাইল। তাহলে কি এটার নাম মিথাইল পেন্টেন? আরেকটা বিষয় আছে, এই মিথাইল যে অংশটা, এটা কোথায় আছে সেটা উল্লেখ করে দিতে হয়। সবসময় বড় শিকল গণনার সময় যেখানে ছোট শিকল থাকবে তার যে পাশ থেকে গুনলে কম হবে সে পাশ থেকে আমরা গুনব, বা যেখানে দ্বিবন্ধন বা 3 বন্ধন থাকবে তার যে পাশ থেকে গুনলে কম হবে সে পাশ থেকে আমরা গোনা শুরু করব। যেমন আমরা যদি ডান পাশ থেকে অবস্থান চিন্তা করি, তাহলে 1 2 3 4 4 নম্বর অবস্থানে। কিন্তু যদি ডান পাশ থেকে চিন্তা করি, তাহলে 1 2, বাম পাশ থেকে 4, ডান পাশ থেকে 2 নম্বর অবস্থানে। তাহলে আমরা বলবো 2 মিথাইল পেন্টেন। এটা হবে এই যৌগটার নাম। মিথাইল 2 পেন্টেনও বলা যায়, 2 মিথাইল পেন্টেনও বলা যায়। এবার আমরা এই
অণুটা লক্ষ্য করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে এক বন্ধন বিশিষ্ট কার্বনগুলো একসাথে আছে এবং দুটি লাইন আছে। একটি লাইনে 1 2 3 4 5 6টি এবং একটি লাইনে 1 2 3টি কার্বন আছে। আমরা সবসময় তাহলে বড় লাইনটা নিব ইউপ্যাক নিয়ম অনুযায়ী, যেহেতু 6টি আছে এবং এক বন্ধন বিশিষ্ট আছে, এটাকে আমরা নাম দিলাম হেক্সেন, বা এটার নাম হবে হেক্সেন। এইবার আরেকটা শিকলের যে বাকি অংশটা, অর্থাৎ এই এতটুকু অংশটা, এটা এক ধরনের অ্যালকাইল, কারণ এখানে এক হাতে কার্বন কম আছে, একটা CH3 আছে, একটা CH2 আছে, এক হাত ফাঁকা আছে। ওই কার্বনের সাথে লেগে আছে, কিন্তু ওই কার্বনটা তো আমরা উপর শিকলে গণনা করে ফেলছি, তাহলে এখন বুঝতে হবে এটা ফাঁকা। তাহলে ফাঁকা হলে এখানে 2 কার্বন, এক হাত ফাঁকা, তাহলে এটাকে আমরা বলবো ইথাইল, যেহেতু এটা এক ধরনের অ্যালকাইল। আবার এটা কয় নম্বর কার্বনে আছে? আমরা যদি বাম পাশ থেকে গণনা করি তাহলে পাবো 3 নম্বরে, ডান পাশ থেকে গণনা করলে পাবো 4 নম্বরে। আমরা সবসময় ছোটটা নিব, তাহলে লিখতে পারবো 3 ইথাইল হেক্সেন অথবা ইথাইল 3 হেক্সেন, দুইভাবেই লেখা যায়। তাহলে আমরা এতক্ষণ দেখলাম সংকেত থেকে নাম, এবার একটা না হয় আমরা নাম থেকে সংকেত বানানোর চেষ্টা করি। এখানে লেখা আছে 2 মিথাইল হেপটেন। আমরা জানি হেপটেন মানে হলো 60টি কার্বন এবং অ্যালকেনের, তাহলে আমি এক বন্ধন বিশিষ্ট 60টি কার্বন লিখে দিই, 1 2 3 4 5 6 7। ওকে, প্রত্যেক হাতে হাইড্রোজেন থাকবে, তাই প্রত্যেক হাতে হাইড্রোজেনের জন্য বন্ধনটাও লিখে দিলাম। এবার বলছে 2 মিথাইল, অর্থাৎ 2 নম্বর কার্বনে মিথাইল থাকবে, তো আমরা এই পাশ থেকেও 1 2 অথবা এই পাশ থেকেও 1 2 লিখে ওখানে মিথাইল মানে CH3, আমরা জানি মিথাইল মানে মিথেন থেকে একটা হাইড্রোজেন কম, তো মিথেন থেকে একটা হাইড্রোজেন কম দিলাম, বাকি হাতগুলোতে হাইড্রোজেন দিয়ে দিলাম। এই হয়ে গেল আমাদের 2 মিথাইল হেপটেন। সাধারণত এগুলো নৈবেত্তিকের জন্য প্রয়োজন পড়ে। আমরা তাহলে এতক্ষণে অ্যালকেন এবং অ্যালকাইলের নামকরণ দেখলাম। এই দুইটা যদি আমরা বুঝে উঠতে পারি, এর পরেরগুলো খুব ইজি। এর পরেরটা আমরা অ্যালকিন নিয়ে একটু আলোচনা করব। এবার আমরা একটু অ্যালকিন নিয়ে আলোচনা করি। অ্যালকিন, আমরা যেহেতু অ্যালিফ্যাটিক যৌগগুলো বা মুক্ত শিকল যৌগগুলো আলোচনা করতেছি, এখানে দ্বিবন্ধনে আমরা শুধুমাত্র একটি দ্বিবন্ধন থাকলে সেটা কীরকম হবে সেটা নিয়ে আলোচনা করব। একাধিক দ্বিবন্ধন নিয়ে আমরা আলোচনা করব না, বা আপাতত প্রয়োজনও নেই। অর্থাৎ কার্বনের সাথে দ্বিবন্ধনযুক্ত আরেকটি কার্বন থাকবে, তাই অ্যালকিন কখনো একটি কার্বন দ্বারা হবে না, দ্বিবন্ধন আরেকটি কার্বনের সাথে হবে, কারণ দ্বিবন্ধন আরেকটি হাইড্রোজেনের সাথে হতে পারবে না, হাইড্রোজেন শুধুমাত্র এক বন্ধন করতে পারে। বাকি হাতগুলোতে, অর্থাৎ 1 2 3 4 1 2 3 4, বাকি হাতগুলোতে থাকবে হলো হাইড্রোজেন। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি CH2 ডাবল বন্ড CH2, এবং এটার নাম আমরা এইভাবে দিতে পারি, বা এই পুরোটাকে আমরা এইভাবে লিখতে পারি C2H4, এবং এটার নামই আমরা বলতে পারি, যেহেতু অ্যালকিন আমরা জানি 2টা কার্বন থাকলে হয় ইথেন, তাহলে অ্যালকিনের ক্ষেত্রে হবে ইথিন। এবং এটার কমন বা সাধারণ সংকেত হলো CnH2n, 2 2 দুগুণা 4, 2 2 দুগুণা 4, এইভাবে। ঠিক একইভাবে যদি 3টি কার্বন থাকে যাদের দুটির মধ্যে, যে কোনো দুটির মধ্যে দ্বিবন্ধন থাকে, তাহলে বাকি হাতগুলোতে থাকবে হলো হাইড্রোজেন, এবং বাকি হাত বলতে কার্বনের 4টা
বন্ধন বা 4টা ইলেকট্রন শেয়ার করতে পারে, সুতরাং 4টি হাত। এবং ওই হাতগুলোতে যদি আমরা হাইড্রোজেন দেই তাহলে এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, CH2 ডাবল বন্ড CH, একটা বন্ড CH3। অথবা এটাকে এভাবেও লিখতে পারি, C 1 2 3 3 H 3 1 4 2 6 H6। এটাও কিন্তু এই সংকেতে বা সাধারণ সংকেত মিলবে, সবগুলোই সাধারণ সংকেত মেনে চলবে। এবং এটার নাম হবে, যেহেতু 3 কার্বন রয়েছে, প্রোপিন। আবার একইভাবে 4 কার্বনের একটা করি, তাহলে 4 কার্বনে যে কোনো একটা হাতে দ্বিবন্ধন থাকবে। তাহলে এখন আমরা যদি প্রত্যেকের 4টা করে হাত কাউন্ট করার চেষ্টা করি তাহলে দেখা যাচ্ছে এইরকম একটা সংকেতের সৃষ্টি হচ্ছে, যেটাকে আমরা এভাবেও লিখতে পারি, CH3 CH2 CH ডাবল বন্ড CH2। বা যেটা সাধারণ সংকেত যদি আমরা লিখি C4H8 2 3 3 6 2 8। যেহেতু 4টা কার্বন রয়েছে এবং একটা দ্বিবন্ধন রয়েছে, তাহলে এটাকে আমরা বলতে পারবো বিউ অ্যালকিনের জন্য টিন। তবে যদি স্পষ্টভাবে আমাদের সংকেতটা প্রকাশ করতে হয়, সাধারণত এর সাথে ওই দ্বিবন্ধনটা কোন স্থানে রয়েছে সেটা উল্লেখ করতে হয়, এবং যেই পাশ থেকে গণনা করলে সবচেয়ে কম হবে সে পাশ থেকে গণনা করেই আমরা উল্লেখ করতে পারবো বা উল্লেখ করতে হবে ইউপ্যাকের বা IUPAC এর নিয়ম অনুযায়ী। যেমন এখানে দ্বিবন্ধনটা রয়েছে, এখানে যদি ডান পাশ থেকে গণনা করি তাহলে 1 নম্বর ঘরেই রয়েছে, বাম পাশ থেকে গণনা করলে 1 ডান পাশ থেকে গণনা করলে 1 নম্বর ঘরে, বাম পাশ থেকে গণনা করলে 3 নম্বর কার্বনের সাথে যুক্ত রয়েছে। তাহলে এটাকে আমরা লিখতে পারবো বিউটিন 1। তাহলে যদি আমাকে বলে হেক্সিন 2 এর সংকটটি লেখো, এর আণবিক সংকেত খুব সহজেই লিখতে পারবো, সেটা হবে C6H 6 দুগুণী 12 H12। অথবা আণবিক সংকেত যদি আমরা দেখি 6 6 দুগুণী 12, এটা দেখেও আমি বুঝতে পারবো যে সেটা এই সাধারণ সংকেত ফলো করে, সুতরাং সেটা একটা অ্যালকিন। এর গাঠনিক সংকেতটা কেমন হবে? হেক্সিন যেহেতু বলেছে, অর্থাৎ 6টা কার্বন, 1 2 3 4 5 6। এবার হেক্সিন 2 বলেছে, তাহলে যে কোনো পাশ থেকে 2 নম্বর কার্বনের সাথে, এই পাশ থেকে হলে এই কার্বনের সাথে একটা দ্বিবন্ধন যুক্ত করতে হবে, 2 নম্বর কার্বনের সাথে দ্বিবন্ধন যুক্ত করতে হবে। বাকি হাতগুলোতে আমরা হাইড্রোজেন যুক্ত করতে পারবো, যেন প্রত্যেকের কার্বনে 4টি করে বন্ধন বা 4টি করে হাত থাকে। তাহলে 1 2 3 এখানে একটা হবে, এবং এইভাবেই আমরা খুবই সহজে অ্যালকিন এর আণবিক সংকেত গঠন করতে পারি। তাহলে ইথিন, প্রোপিন, বিউটিন, পেন্টিন, হেক্সিন, হেপটিন, অক্টিন, ননিন, ডেকিন, এই হলো অ্যালকিনের নামকরণ। এবার আমরা অ্যালকাইন নিয়ে আলোচনা করব। ঠিক একইভাবে অ্যালকাইনের ক্ষেত্রেও আমরা শুধুমাত্র একটি কার্বন কার্বন 3 বন্ধন নিয়ে আলোচনা করব। তাহলে যেহেতু কার্বনের সাথে 3 বন্ধনের জন্য অবশ্য আরেকটি কার্বন লাগবে, সুতরাং একটি কার্বন দিয়ে অ্যালকাইন সম্ভব নয়। অ্যালকাইন গঠন করতে হলে অবশ্যই 2টি কার্বনের প্রয়োজন। তাহলে বাকি হাত থাকলে কয়টা? এর একটা হাত থাকবে, এর একটা হাত থাকবে, হাইড্রোজেন হাইড্রোজেন।
বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি CH ট্রিপল বন্ড CH, এবং এটার নাম হবে হলো, যেহেতু দুইটা কার্বন, ইথাইন। এবং এটাকে আরেকভাবে প্রকাশ করা যায় C2H2, যেহেতু দুইটা কার্বন দুইটা হাইড্রোজেন। এবং এটার সাধারণ সংকেত হলো CnH2n-2। তাহলে একইভাবে যদি আমরা তিনটা কার্বন নেই এবং একটা কার্বনে যদি 3 বন্ধন দেই, তাহলে বাকি থাকে হলো এর একটা হাত, এর অলরেডি কমপ্লিট, এবং এর 3টা হাত, অর্থাৎ এইরকম। বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি CH3CCH, এবং এটার নাম হবে, যেহেতু 3টা কার্বন এবং অ্যালকাইন, তাই এটার নাম হবে প্রোপাইন। এবং এটার সাধারণ সংকেত বা আণবিক সংকেতকে আমরা এইভাবে লিখতে পারি C3H, 3 দুগুণে 6 থেকে 2 গেলে 4। সাধারণ সংকেত বা এই সংকেত দেখেও আমি বলতে পারবো, কারণ শুধু সংকেত থাকলে কিন্তু আমি 1 বন্ধন 2 বন্ধন 3 বন্ধন দেখতে পারছি না। তখন বোঝার একমাত্র উপায় হলো সাধারণ সংকেতের সাথে তুলনা করা। এখানে 3 আছে, তাই 3 দুগুণে 6 থেকে 2 গেলে 4, সেটা কোথায় ব্যবহার হয়? এই সাধারণ সংকেত। তাহলে এটা একটা অ্যালকাইন। ঠিক একইভাবে যদি আমরা আরও একটা কার্বন নিই এবং এখানে 3 বন্ধন দিলাম, তাহলে এখানে একটা H হবে, এখানে আরও 2টা H হবে, এবং এখানে আরও 2-3টা H হবে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারবো CH3 বন্ড CH2 ট্রিপল বন্ড, না ট্রিপল বন্ড হবে না, CH3 বন্ড CH2 বন্ড C, তারপরে ট্রিপল বন্ড CH। এবং একে আমরা নাম দিতে পারবো, যেহেতু আমরা দেখতেছি এখানে 4টা কার্বন, এটার নাম হলো বিউটাইন। এবং আগের নিয়ম অনুযায়ী আমরা যদি ট্রিপল বন্ডের অবস্থানটা উল্লেখ করতে চাই, তাহলে এটা লিখতে পারবো বিউটাইন 1 অথবা 1 বিউটাইন। সামনেও সংখ্যা দিয়ে অথবা পিছনে সংখ্যা দিয়ে দুইভাবেই প্রকাশ করা যায়। এবং এর সাধারণ সংকেত CnH2n-2। এইভাবেই আমরা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, মূল অ্যালিফেটিক যৌগ যেগুলো, তাদেরকে শনাক্ত করতে পারি, তাদের সংকেত লিখতে পারি, তাদের গাঠনিক সংকেত লিখতে পারি, এবং আণবিক সংকেত দেওয়া থাকলে সেখান থেকে বুঝে উঠতে পারি সাধারণ সংকেতের মাধ্যমে বা সাধারণ সংকেতের সাথে তুলনা করে যে এটা অ্যালকিন, অ্যালকেন না অ্যালকাইন। এবার আমরা আরও 3টি যৌগ, অ্যালকোহল, অ্যালডিহাইড এবং কার্বক্সিলিক অ্যাসিড সম্পর্কে আলোচনা করব। যেমন এখানে যদি কার্বনের সাথে বাকি হাতগুলোতে H এবং একটা হাতে যদি OH থাকে, তাহলে সেটা এক ধরনের অ্যালকোহল। যেমন এটা একটা কার্বন, তাই এটার নাম হবে মিথানল। এটাকে এইভাবে লিখতে পারি CH3OH। আবার কার্বনের 2টা হাতের সাথে 2টা হাইড্রোজেন, এক হাতে যদি একটা অক্সিজেন থাকে, তাহলে এটা হয়ে যাবে অ্যালডিহাইড। এক কার্বনের জন্য এটাকে আমরা লিখতে পারি মিথানেল। এটাকে এভাবে উল্লেখ করা যায় HCHO। আবার কার্বনের এক হাতে একটা হাইড্রোজেন এবং বাকি হাতে যদি ডাবল H থাকে, তাহলে সেটা হবে কার্বক্সিলিক অ্যাসিড। যেমন এটাকে আমরা লিখতে পারি, এক কার্বন আছে তাই এটাকে লিখতে পারি মিথানোয়িক অ্যাসিড। এবং এর সংকেতটা অনেকটা এরকম হবে, অর্থাৎ HCOOH।
এবং এই প্রত্যেকের ক্ষেত্রেই আমাদের সাধারণ সংকেতটা হবে CnH2n+1, যেহেতু এক হাত ফাঁকা সেখানে OH আসতে পারে, অথবা CnH2n+1 সেখানে CHO আসতে পারে, অথবা CnH2n+1 সেখানে COOH আসতে পারে। তাহলে দুইটা করে কার্বন থাকলে কি হবে? অ্যালকোহল, অ্যালডিহাইড এবং কার্বক্সিলিক অ্যাসিড বা কেমন হবে? অর্থাৎ আমরা তো এর আগে লিখলাম মিথানল, তাহলে এর ইথানলটা কীরকম হবে? এর আগে লিখলাম আমরা মিথানেল, তাহলে এর ইথানেলটা কীরকম হবে? এবং এর আগে লিখলাম আমরা মিথানোয়িক অ্যাসিড, তাহলে এর ইথানোয়িক অ্যাসিডটা কেমন হবে? তাহলে যেহেতু ইথানল, ইথেন থেকে আসছে ইথানল, দুইটা কার্বন থাকবে এবং একটা কার্বনের সাথে একটা OH থাকবে, বাকি হাতে হাইড্রোজেন থাকবে। তাহলে এটাকে আমরা সহজে এইভাবে লিখতে পারি, CH3, এক বন্ধনটা উল্লেখ না করলেও হয়, OH, এটা হয়ে গেল ইথানল। যদি ইথানেল লিখতে হয় আমাদের তাহলে দুটা কার্বন থাকবে, একটা কার্বনের সাথে H এবং O থাকবে, তো আমরা একবারে লিখে দিই CHO। আরেকটা কার্বনের সাথে হাইড্রোজেন থাকবে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি CH3CHO। এটা হলো ইথানেল। আবার একইভাবে যদি ইথানোয়িক অ্যাসিড লিখতে হয় তাহলে দুটা কার্বন থাকবে এবং একটা কার্বনের সাথে OH থাকবে, আরেক কার্বনে হাইড্রোজেন যুক্ত থাকবে। এটাকে আমরা এইভাবে লিখতে পারি CH3COOH, হয়ে গেল ইথানোয়িক অ্যাসিড। ঠিক একইভাবে যদি আমাকে প্রোপানল লিখতে হয়, অর্থাৎ আমি অ্যালকোহল লিখব প্রোপানল, তিনটা কার্বন থাকবে, একটা কার্বনের সাথে OH থাকবে, বাকি হাতগুলোতে হাইড্রোজেন থাকবে। হয়ে গেল CH3CH2CH2OH। অথবা এটাকে শর্টকাটে আমরা এইভাবেও লিখতে পারি, ওই যে সূত্র শিখছিলাম CnH2n+1OH, এখান থেকে আমরা যে সহজে লিখি C3H3O7H7OH। তবে অনেক জায়গায় এটাকে এইভাবেও লেখা হয় C3H8O। এইভাবে লিখলেও আমাকে বুঝে নিতে হবে এটা প্রোপানল। একইভাবে প্রোপানেল, একইভাবে প্রোপানোয়িক অ্যাসিডও। ঠিক একইভাবে যদি আমাকে প্রোপানেল লিখতে হয় তাহলে আমি আগে 3টি কার্বন নেব এবং আমরা জানি প্রোপানেলের ক্ষেত্রে একটি কার্বনের সাথে HO থাকে, বাকি কার্বনগুলোতে আমি হাইড্রোজেন দিয়ে ফেলব। এটা হয়ে গেল প্রোপানেল। এটাকে এভাবেও লিখতে পারি CH3CH2CHO, তিনটা কার্বন মানে প্রোপানেল। আবার যদি আমাকে লিখতে হয় প্রোপানোয়িক অ্যাসিড, তাহলে আমরা তিনটা কার্বন নেব, একটা কার্বনের সাথে OOH যুক্ত করব, বাকি কার্বনগুলোর হাতে হাইড্রোজেন দিয়ে দেব। তাহলে আমরা এটাকে লিখতে পারবো এইভাবে CH3CH2COOH। এটা হলো প্রোপানোয়িক অ্যাসিড। এটাকে আবার এইভাবেও লেখা যায়, যদি সবগুলোকে আমরা একত্রিত করে লিখি, C 1 2 3টা কার্বন রয়েছে, হাইড্রোজেন 3 2 5 আর 1 6টা, এবং অক্সিজেন 2টা, 3 2 5 1 6টা হাইড্রোজেন, কার্বন 1 2 3টা, অক্সিজেন 2টা। এইভাবে লিখলেও বা কখনো এইভাবে সংকেত দেখলেও
দুইটা অক্সিজেন দেখলে আমাকে ধারণা করে ফেলতে হবে এটা কার্বক্সিলিক অ্যাসিড হতে পারে। প্রোপানোয়িক অ্যাসিড যেহেতু তিনটাই হয় কার্বন, তাই প্রোপানোয়িক অ্যাসিড। আবার আরেকটা যৌগ রয়েছে যেটা সম্পর্কে কিছু আলোচনা আমাদের এই সিলেবাসে রয়েছে, যেখানে ওই কার্বনের সাথে এক হাতে একটা এইচ, আরেক হাতে ও, এবং আরেক হাতে ও এর সাথে একটা যৌগ, একটা মৌল, যে কোনো মৌল, বা এটাকে যদি আমি সহজে লিখতে চাই এইচ সি ডাবল ও, এইচ এর জায়গায় এন এ অথবা কে, এইচ সি ডাবল ও কে থাকতে পারে। এই গ্রুপকে বলা হয়, যেমন আমরা তো এতক্ষণ 6টা গ্রুপ নিয়ে আলোচনা করলাম, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড। এই গ্রুপকে বলা হয় কার্বক্সিলেট গ্রুপ। এইটার নাম আমরা এইভাবে বলতে পারি সোডিয়াম অ্যাসিটেট। অর্থাৎ একটা কার্বন থাকলে সোডিয়াম মিথানয়েড, দুইটা কার্বন থাকলে যেমন মনে করো এইভাবে যদি থাকে CH3 সি ডাবল ও এনএ, তাহলে দুইটা কার্বন হয়ে যাবে ইথানয়েড। কিসের ইথানয়েড? সোডিয়ামের ইথানয়েড, ইথানয়েড। এভাবে করেই খুব সহজেই আমরা হাইড্রোকার্বনের বিভিন্ন যৌগগুলোর নাম মনে রাখতে পারি, বা নামগুলো নিজে থেকেই বানিয়ে নিতে পারি। এক কার্বন হলে মিথেন, দুই কার্বন হলে ইথেন, ইথিন, ইথাইন, ইথানল, ইথানেল, ইথানোয়িক অ্যাসিড, ইথানয়েট, সোডিয়াম ইথানয়েট, পটাশিয়াম ইথানয়েট। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, এবং নামকরণগুলো একটু চেষ্টা করলেই নামকরণগুলো খুব সহজেই করতে পারবে। এর পরের ভিডিওতে আমরা এই উপাদানগুলো পারস্পরিক মিথস্ক্রিয়া নিয়ে আলোচনা করব, কিভাবে তারা পারস্পরিকভাবে বিক্রিয়ার মাধ্যমে পরিবর্তিত হয় সেটা নিয়ে আলোচনা করব। সকলকে ধন্যবাদ।